ঠাকুরের গ্রন্থ পাঠ করতে চলেছি। পাঠকালীন ভুল ত্রুটির জন্য আমি প্রথমেই শ্রী শ্রী ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারাও কৃপা করে ক্ষমা করবেন। জয়গুরু। ধারাবাহিকভাবে আমাদের প্রবাদী সঙ্গে পাঠ হচ্ছে মনমোহন দত্তের লেখা সদ্গুরু শিষ্য সংবাদ। আজকে প্রবাদী অধিবেশনের অষ্টম দিন। জয়গুরু। আজকে পাঠ হবে ধারাবাহিক পাঠ। এই হিরণময়ী দেবী পর্যন্ত হয়েছে না? আজকে ধারাবাহিক পাঠ হবে তারকেশ্বর বসুনিয়া। জয় জয় শ্রী শ্রী গুরু প্রমানন্দে। জয়গুরু। সদ্গুরু শিষ্য সংবাদ তারকেশ্বর বসুনিয়া। 11ই বৈশাখ বুধবার জোরপাকড়ি আশ্রমে শ্রী শ্রী ঠাকুর সকালে আসন বারান্দায় এসে বসলেন। অনেক প্রসঙ্গ আলোচনা হলো। এই সময় শ্রী শ্রী ঠাকুর বললেন, আমি সাধারণ মানুষ, পশু পক্ষী, কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে জন্ম জন্মান্তরের সাধনার পর এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছাই লীলায়িত হয়ে উঠেছে। তোমরা আমাকে সদ্গুরু বলে জেনে রেখো। আমি সাধনা দ্বারা নিজে মুক্ত হয়েছি, তোমাদেরও মুক্তির পথ দেখিয়ে দেব। এই আমার কাজ। আমার উপরে যারা নির্ভর করছে তাদের আমি হাত ধরে মুক্তিধামে নিয়ে যাব। সদ্গুরুর ক্লাসে যারা ভর্তি হয়েছে তারা যে সকলেই পাশ করবে এতে আর বিন্দুমাত্র সন্দেহ নাই। কেবল এই বিশ্বাসটুকু থাকলেই হলো যে তোমাদের ঠাকুর সদ্গুরু। পরের দিন বৃহস্পতিবার 12ই বৈশাখ সন্ধ্যার পূর্বে শ্রী শ্রী ঠাকুর বাইরে এসে বসলেন। কথাবার্তা আরম্ভ হলো। একসময় শ্রী শ্রী ঠাকুর বললেন, মৃত্যুটাকে মানুষ যত ভয় করে আসলে মৃত্যু তত ভয়ের নয়। জন্মের সময় মানুষ যেমন অজ্ঞান থাকে, তারপর জ্ঞান ফুটে ওঠে, তেমনি মৃত্যুর সময়ও অজ্ঞানে আচ্ছন্ন হয়ে যায়। তাই মৃত্যুর সময় মানুষের কোনো কষ্ট হয় না। মানুষ কষ্ট পায় রোগে শোকে। মৃত্যুটাও একটা ঘুম। আমাদের ঘুমের মাঝেও অনেক বিশেষত্ব আছে। আমাদের ঘুম হয় না, একে বলে যোগনিদ্রা। আমার ঘুমের দুটি অবস্থা। প্রথমত, আমি যখন ঘুমোই তখন ঘুমের পূর্বে সব অন্ধকার হয়ে আসে। তারপর ক্রমশ আবার জ্যোতি বা আলো ফুটে উঠতে আরম্ভ করে। এই স্থূল জগৎ ছাড়া তখন আর একটা জগৎ ফুটে উঠবে, সূক্ষ্ম জগৎ। জলপাইগুড়ি জেলার খেতি ফুলবাড়ির জোরদার তারকেশ্বর বসুনিয়া সাধু দর্শন করতে এসেছেন। গুরুচরণদার আত্মীয়, তিনি তর্ক করতে ভালোবাসেন। গুরুচরণদাকে বললেন, তোমার ঠাকুর আমার সঙ্গে তর্ক করতে পারবে? গুরুচরণদা বিস্ময়ে অবাক। বামনের চাঁদ ধরতে সাত। তিনি আত্মীয়র কথায় সায় দিয়ে মাথা নাড়লেন। প্রস্তাবটা সসংকোচে জানাতেই ঠাকুর ডেকে পাঠালেন তারকেশ্বর বসুনিয়াকে। গুরুচরণদা অহংকারী তারকেশ্বরকে নিয়ে শ্রী শ্রী ঠাকুরের সামনে এলেন। কিন্তু আশ্চর্য, বসুনিয়া ঠাকুরকে দেখেই হতভম্ব হয়ে গেলেন। তার তর্ক করার ইচ্ছা উবে গেছে, মুখের শব্দ স্তব্ধ হয়ে গেছে। তিনি কাঁপতে শুরু করলেন। গুরুচরণদা বললেন, ঠাকুরকে কি জিজ্ঞাসা করবেন করুন, তিনি আপনার প্রশ্নের জবাব দেবার জন্যই ডেকে পাঠিয়েছেন। বসুনিয়া বিকারগ্রস্তর মতো উত্তর করলেন, না, আর কিছু জিজ্ঞাসার নাই। এই কথা কয়টি বলেই তিনি সেখান থেকে পালিয়ে বাঁচেন। 13ই বৈশাখ শুক্রবার কথাবার্তা আরম্ভ হয়েছে। একসময় শ্রী শ্রী ঠাকুর বললেন, দুটো মন, একটা মন জ্বালা যন্ত্রণা ভোগ করছে,
আর একটা মন তার পেছন থেকে সব দেখছে। রোগের সময় যদি এই ভাবটা বজায় থাকে তাহলে রোগ যন্ত্রণার মাঝেও বেশ শান্তি অনুভব করা যায়। অসুখ বিসুখের সময় শরীরটা দুর্বল হয়ে পড়ায় এই দুটি মনের বিভিন্ন ক্রিয়া সুস্পষ্ট উপলব্ধি করা যায়। হয় ভগবানে নির্ভর, না হয় কর্মে বিশ্বাস। এই ভাব অবলম্বন না করলে সংসারের সুখ দুঃখ, ঘাত প্রতিঘাতের মাঝে অচল অটল স্থির থাকা অসম্ভব। 14ই বৈশাখ শনিবার। আজ জোরপাকড়ি আশ্রমের শেষ উপদেশ। তিনি বললেন, স্থূল জগতে স্থূল দেহে জগৎগুরুর প্রকাশ, আর ভাব জগতে চিন্ময় দেহে নির্গুণ ব্রহ্মের প্রকাশ। একটা জ্যোতির্ময় মণ্ডল, তার মধ্যে আমাকে ভাববে, ওইটাই সবচেয়ে বড় সাধনা। আর আমি এই কথা সকলকেই বলছি। এখন তোমাদের সকলেরই এই দুই সাধনা। হয় চিত্তকে একেবারে নিরালম্ব করে দাও, আর তা না হলে আমার ধ্যানে চিত্ত লয় করো। বড় বড় ভাব আরোপ না করে এমনকি আমার এই পচা গলা স্থূল দেহটারও যদি ধ্যান করো, তাহলেও একদিন এরই ধ্যানে আমার আসল রূপ তোমাদের ভিতর ফুটে উঠবে। ভাব জগতে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ গুরুর চিন্তা খুবই বড় ভাব। আর দেখো, এইরূপভাবে আমায় ভাবলে সন্ন্যাস লক্ষ্য যে ব্রহ্মজ্ঞান, তাই তোমাদের আয়ত্ত হবে। সগুণ ব্রহ্মের যদি তোমরা দ্রষ্টা হও, সগুণ ব্রহ্ম যদি তোমাদের কাছে দৃশ্য হয়ে ফুটে ওঠে, তাহলে তোমাদের শ্রেষ্ঠ জ্ঞানের বাকি থাকলো কি? সুতরাং এই ভাব সকলের চেয়ে বড় ভাব। তোমরা আমাকে এইভাবে ভাবো, তোমাদের সর্বার্থ সিদ্ধ হবে। নির্বিকল্প সমাধি যার লাভ হয়েছে তিনি সদ্গুরু। তিনি অপরকে কৃপা করতে পারেন। যিনি নিজে কৃপা সিদ্ধ, তিনি আর অপরকে কৃপা করবেন কেমন করে? তবে এক এক পথে সিদ্ধ গুরুরা সেই পথের ভাব শিষ্যের মাঝে সঞ্চারিত করে দিতে পারেন। কৃপা করতে পারেন একমাত্র সদ্গুরু। গুরু বলতে পূর্বে সদ্গুরুকেই বোঝাতো। সৎ শব্দ গুরুর বিশেষণ নয়, সদ্গুরু এক কথা। ভক্তিপথে সিদ্ধ, যোগপথে সিদ্ধ গুরুকে সদ্গুরু বলা যেতে পারে না, কিন্তু জ্ঞান পথে সিদ্ধ গুরুকে সদ্গুরু বলা যায়। নির্বিকল্প সমাধি নির্বিকল্প সমাধি জ্ঞান পথেই লাভ হয়। গুরুশক্তি 3 পুরুষ পর্যন্ত ক্রিয়া করে। এই তো ধরো না, আমি, আমার পর যে গুরু হবে সে কি আর আমার মতো সাধন সিদ্ধ হবে? তবে গুরুশক্তি তার মাঝে ক্রিয়া করবে। অধিকাংশ গুরুরই পরের উত্তরাধিকারী কৃপা প্রাপ্ত। আমি কাউকে জন্ম দেওয়াই না, সে ব্যাপার অন্যের হাতে। আমি মাত্র উন্নত শিষ্যদের জন্ম হওয়ার কারণ করে দেই, অর্থাৎ ভোগপথ রুদ্ধ করে দেই। তবে এসব সকলের বেলায় নয়। ক্রমোন্নতির পথে যারা চলে তাদের বেলাতেই করি। ভোগটা তখন বীজ আকারে থেকে যায়। গুরু ভোগের পথ রুদ্ধ করে দেওয়াতে আবার প্রাকৃতিক নিয়মে এই পার্থিব জগতে তাদের জীবনকলি ফুটে ওঠে। তবে অধিকাংশ ক্রমোন্নত পথের শিষ্যই দেখি আবার এসে আমার শিষ্যের ঘরেই জন্মায়। এসবের মালিক কর্তা ভগবান। আমি শুধু ইচ্ছা শক্তি দ্বারা ভোগপথ রুদ্ধ করেই খালাস। তারপর আমার ইচ্ছাকে অবলম্বন করে তার যা করবার তিনি করেন। 15ই বৈশাখ রবিবার। শ্রী শ্রী ঠাকুর আজ রংপুর জেলার রাজপুর আশ্রমের দিকে রওনা হবেন। সকালেই গুরুচরণ দা এসেছেন। নিত্য চৈতন্য বললেন, আনন্দের হাট ভেঙে গেল। আনন্দময় পুরুষ আজ অন্যত্র আনন্দ বিতরণ করতে যাবেন। গুরুচরণ দা জিজ্ঞাসা করলেন, ঠাকুর আবার কবে আসবেন? উত্তরে বললেন, তিনিই জানেন। ব্রহ্মচারীর কথা কয়টি শুনতেই তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। সকলেরই মন বিষণ্ণ। দেহটাকে চালিয়ে নিয়ে যেন সব কাজ করতে হচ্ছে। জয়গুরু কীর্তন করে গাড়ির পিছন
ভক্তের দল শ্রী শ্রী ঠাকুরকে ভোটপট্টি স্টেশনে ট্রেনে উঠিয়ে দিলেন। শ্রী শ্রী ঠাকুর সবাইকে তার অভয় হস্ত প্রসারিত করে বিদায় জানালেন। এবার মনমোহন ঘোষ অধ্যক্ষ এবার আশ্রমের কাজে মন দিলেন। এধারে মুষ্টি ভিক্ষা সংগ্রহের জন্য ভক্তগৃহে মাঝে মধ্যে যেতে হয়। মনমোহন ঘোষ গৃহ ত্যাগ করে এসেছেন শ্রী শ্রী ঠাকুরের কাছে ব্রহ্মচর্য ব্রত নেবেন মনে করে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাকে হাঁ বা না কিছুই বলেন নাই। তাই মনমোহন দা জোরপাকড়ি আশ্রমে সেবক রূপে কিছুদিন থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। অধ্যক্ষ শ্রী শ্রী ঠাকুরের কাছেও দুই একজন সহকারী সেবক চেয়ে এর আগে আবেদন রেখেছিলেন। মনমোহন দাকে পেয়ে সংঘ পরিক্রমার একটা সুযোগ পেয়ে গেলেন। মনমোহন ঘোষ বিএসসি পাশ করে নিজেদের বংশের স্থাপিত উচ্চ ইংরেজি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজকে দর্শন করতে ছুটে আসেন এই আশ্রমে। ঠাকুর কৃপা করে তাকে শ্রীচরণে আশ্রয় দেন। তারপর জীবনে একটা পরিবর্তন দেখা দিল। ভালো লাগলো না সংসার জীবন। 33 বছরের যুবক মনমোহন দা ইস্তফা দিলেন তার চাকরি, অন্তেবাসী হয়ে আশ্রম জীবন যাপন করতে চান। কিছুদিন হলো মঠ থেকে শ্রীহট্টর অশ্বিনী ভট্টাচার্য এসেছেন। শ্রী শ্রী ঠাকুরই পাঠিয়েছেন আশ্রমের কাজে সহযোগিতা করতে। দীর্ঘদিন পর নিত্য চৈতন্য সুযোগ মতো ভক্তগৃহ পরিক্রমায় বের হলেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, রায়গঞ্জ হয়ে খড়িবাড়ি এলেন। উঠলেন তারকনাথ রায় সরকারের বাড়ি। তারকদা ও ব্রহ্মচারী প্রায় সমবয়সী। 1337 সনে শ্রী শ্রী ঠাকুরের কাছে দীক্ষা নেন। কোচবিহার কলেজে পড়ছিলেন তারকদা। একদিন দিনহাটা থেকে কাকা ডেকে পাঠালেন। গরমের ছুটি, কলেজ বন্ধ। কাকা বললেন, গুরুদেব আসছেন, এ সুযোগ আর নষ্ট করিস নে, মন্ত্র নিয়ে নে। তারকদা একদম বিরক্ত হয়ে উঠলেন। আপনাকে বলেছি তো আমার এসব ভালো লাগে না। কাকা সান্ত্বনা দিয়ে বললেন, জানি তোদের সংসারে অশান্তি বিপর্যয় চলছে, আমার বিশ্বাস আছে মন্ত্র নিলে মনে শান্তি পাবি। কথাটা সেদিন তারকদার মনে ধরেছিল। তাই ঠাকুরের শ্রীচরণে আশ্রয় নেন। দুই গুরু ভ্রাতার সেদিন অনেক কথা হলো। ঠাকুর প্রসঙ্গ করতে গিয়ে তারকদা আপন জীবনে প্রথম ঠাকুর দর্শনের কাহিনী ব্যক্ত করলেন। পরদিন সকালে পূজা পাঠ সাধু সেবা সম্পন্ন করিয়ে তারকদা আনন্দবাজার পত্রিকা নিয়ে বসলেন। নিত্যদাকে পেয়ে তারকদা শ্রী শ্রী ঠাকুর সঙ্গের অনুভূতি পাচ্ছেন। প্রাণ খুলে দুই ভাই গল্প করছেন, মঠ আশ্রমের খবর, গুরু ভাইদের কথা। বিকেল গড়িয়ে যায়। আনন্দবাজার পত্রিকার পাতা উল্টাতে গিয়ে এক জায়গায় নিত্য চৈতন্যর নজরে পড়ল দুঃসংবাদ। চিৎকার করে উঠলেন ব্রহ্মচারী। পুরো সংবাদ মুখে উচ্চারণ করতে পারলেন না। তারকদা, ঠাকুর নাই। বিনা মেঘে বজ্রপাত। নিত্য চৈতন্যর আর দেরি নয়। বিছানা প্যাটরা নিয়ে দে ছুট। আশ্রমে পৌঁছলেন পরের দিন সকালে। পেলেন সেখানে ভুবনদার টেলিগ্রাম। শ্রী শ্রী ঠাকুর দেহ রক্ষা করেছেন 13ই অগ্রহায়ণ। মাস 3 হলো কলকাতার বিডন স্ট্রিটে এক বাড়ি ভাড়া নিয়ে ঠাকুরের চিকিৎসা হচ্ছিল। সেখানেই ভান্ডারা উৎসব হবে। নিত্য চৈতন্যের প্রাণ পাখিটা উড়ে গেছে। কোনো রকমে দেহটা বয়ে নিয়ে চললেন কলকাতা। বগুড়া হতে সত্যদা ও শক্তিদা ব্রহ্মচারী পূর্বেই কলকাতা গেছেন। গৃহী, সন্ন্যাসী, ভক্ত প্রায় সকলেই উপস্থিত। পরের দিন মহা সমাধিপীঠ দর্শন করতে নিত্য চৈতন্য হালিশহর আশ্রমে এলেন। সেখানেও ভক্ত শিষ্যের ভিড়। মহা সমাধিপীঠে শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন। দেখা হলো পরেশনাথ মোদকের সহধর্মিণী সুবোধবালার সঙ্গে। কান্নায় ভেঙে পড়লেন। নিত্যদা, রাত্রি 11টায় শ্রী শ্রী ঠাকুরকে গেরুয়া কাপড় পরিয়ে মাথায় পাগড়ি দিয়ে গঙ্গা মুখ করে বেলগাছতলায় ভক্তরা বসিয়ে দেয়। আমি চরণে হাত দিয়ে দেখলাম সে আগের মতো কোমলই আছে। হাত পা শক্ত হলো কই,
যেন ঠাকুরের তখনও ধ্যান ভাঙেনি। নিত্য চৈতন্য ব্রহ্মচারী বুকের পাঁজর ভাঙা রুদ্ধ কান্নার বেগে প্রার্থনা জানালো, তুমি যদি বক্ষ মাঝে থাকো নিরবধি, তোমার আনন্দমূর্তি নিত্য হেরে যদি, এ মুগ্ধ নয়ন মোর পরাণ বল্লভ, তোমার কোমল কান্ত চরণ পল্লব, চিরস্পর্শ রেখে দেয় জীবন তরিতে, কোনো ভয় নাহি করি বাঁচিতে মরিতে। জয়গুরু। প্রথম অধ্যায় সমাপ্ত। দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় শ্রীমৎ স্বামী প্রজ্ঞানন্দ সরস্বতী। প্রথমে ঠাকুরের মহাসমাধি গ্রহণ। তপবন তরুশিরে প্রসন্ন নবীন, জাগিল প্রভাত যত তাপস বালক, শিশির সুস্নিগ্ধ যেন তরুণ আলোক, ভক্তি অশ্রু ধৌত যেন নবপুণ্যচ্ছটা, প্রাত স্নাত স্নিগ্ধ ছবি আর্দ্রসিক্ত জটা, সূচি শোভা সৌম্য মূর্তি। শ্রী শ্রী সদ্গুরু নিগমানন্দ দেবের অপূর্ব সৃষ্টি এই তপবন সদৃশ জোরপাকড়ি আশ্রম। মুনি ধারা ও ঋষি ধারা একত্র সমাবেশ এই মনোরম আশ্রম। স্বামী নির্বাণানন্দ সরস্বতী যথার্থই প্রশংসা করেছিলেন। 3 দিক দিয়ে বেষ্টন করে রেখেছে ধরলা নদী। অধ্যক্ষ শ্রীমৎ নিত্য চৈতন্য ব্রহ্মচারী এই নদীর উপর দিয়ে সেতু নির্মাণ করতে দেন নাই। ভক্তদের আগমনের পথ হয়তো তাতে সংক্ষিপ্ত হতো, কিন্তু অবাঞ্ছিতদের সহজে অনুপ্রবেশ আশ্রমের সৌন্দর্য ম্লান হবার আশঙ্কা ছিল। তাই তো শহরের কোলাহল থেকে অনেক দূরে বন জঙ্গলের ধারে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আশ্রম করেছেন। মুমুক্ষ ভক্ত সৎসঙ্গ প্রয়াসী হয়ে তার আশ্রমে আসতে কায়িক শ্রমকে তুচ্ছ করবে। শ্রী শ্রী ঠাকুর জোরপাকড়ি আশ্রমকে বিশেষ দৃষ্টিতে দেখতেন। বগুড়া আশ্রমকে বিভাগীয় আশ্রম না করে উত্তরবঙ্গের দ্বিতীয় নবীন জোরপাকড়ি আশ্রমকেই বিভাগীয় আশ্রম করতে চেয়েছিলেন। তার বগুড়া সফরকালে আশ্রমে অবস্থান না করে ভক্ত গৃহেই বেশি সময় কাটাতেন। সেই তুলনায় 4 বছরের নবীন জোরপাকড়ি আশ্রমে অবস্থানকাল অনেক বেশি। কিন্তু সেই প্রাণের দেবতা কোথায় গেলেন? কে যোগাবে আশ্রমের প্রাণ শক্তি? নিত্য চৈতন্য ব্রহ্মচারীর মনে এসব প্রশ্ন সবসময় চাপা কান্নায় মুষড়ে পড়ে। শ্রী শ্রী ঠাকুরের ভান্ডারা উৎসব থেকে আসার পর মনের সঙ্গে শরীরটাও ভেঙে পড়েছে। কিছুদিন জ্বরে ভুগে উঠলেন, শরীরটা ভীষণ দুর্বল। তবু ঠাকুরের কাজে বিশ্রাম নিতে চান না। খুরপি নিয়ে এ বাগান সে বাগান ঘুরে ফুল গাছ সবজি বাগানে চারা গাছগুলোর যত্ন করতে লাগেন। বকুল গাছের ডাল পাতায় ছায়ায় বাগানে রোদ ঢোকে না, তাই উঠলেন গাছে। কয়েকটা বড় ডাল কেটে গাছটা ছেঁটে দিলেন, কিন্তু তার শরীরটা এই ধকল সইল না। প্রখর রৌদ্রের তেজে চোখ মুখ অন্ধকার হয়ে এলো। মাথা ঘুরে হাত ফসকে মাটিতে না পড়ে গাছের ডালে আটকে ঝুলে রইলেন। অন্তেবাসী অশ্বিনী ভট্টাচার্য নিকটেই ছিলেন। সাত তাড়াতাড়ি জন্মযুদ্ধের ডেকে আনলেন। একটি বাঁশের ঝুড়িতে করে সাবধানে ধরাধরি করে অচৈতন্য ব্রহ্মচারীকে নামিয়ে আনলেন। অশ্বিনীদা বললেন, শ্রী শ্রী ঠাকুরের অসীম করুণা, তাই নিত্যদা রক্ষা পেলেন। কলকাতা থেকে একই গাড়িতে ফিরেছেন শিবদয়াল দা ও চপলাদি। তারা উভয়ে বিডনি স্ট্রিটের বাড়িতে শেষ অবধি ছিলেন। দেখেছেন সব কিছু, শুনেছেন সব কথা। কলকাতার ভক্তরা শ্রী শ্রী ঠাকুরের পুতদেহ নিমতলা শ্মশানে দাহ করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। শিবদয়াল দা বাধা দেন। ঠাকুর পরমহংস, তার দেহ দাহ হবে কেন? সমাধি হবে। সুরবালাদি চোখের জলে বললেন, নিকটেই হালিশহর আশ্রম, তাই কলকাতা থেকে নিয়ে আসা হলো ঠাকুরের পুতদেহ। সমাধি দেওয়া হলো আশ্রম প্রাঙ্গণে। প্রবীণ সন্ন্যাসী স্বামী চিদানন্দ প্রথম মাটি দিলেন। সমাধি নিয়ে অনেক ক্ষোভ দেখা দিল ভক্ত মনে। কিছুদিন আগে ট্রাস্টডিডের মন্তব্য পড়ে শোনানো হয়েছে। শ্রী শ্রী ঠাকুর তাতে লিখেছেন, তিনি দেহ রক্ষা করলে দেহ যেন কোকিলামুখ মঠে সমাধিস্থ করা হয়। শিবদয়ালদা জবাব দেন, এ কথা তখন কারো মনে জাগে নাই। সকলেই
শোকে মুহ্যমান। উড়িষ্যার এক ভক্ত বলেন, শ্রী শ্রী ঠাকুর মাস 2 আগে পুরীতে বনমালী ভাইকে বলেছিলেন, যদি পুরীতে দেহ রক্ষা করেন তবে নীলাচল কুটিরের বাগিচায় তার সমাধি দেবে। সাধারণ ভক্তরা ধাঁধায় পড়লেন, কোনটা যে তার প্রকৃত ইচ্ছা ছিল কে জানে। শ্রী শ্রী ঠাকুর মহাসমাধি গ্রহণ করেন 13ই অগ্রহায়ণ 1342 সন। আর 22শে অগ্রহায়ণ তার নিয়োজিত ট্রাস্টিগণ বিরন স্ট্রিটের বাড়িতেই ট্রাস্ট সভায় বসেন। স্বামী প্রজ্ঞানন্দ পদত্যাগ করলে স্বামী চিদানন্দ সরস্বতী মহারাজ মহান্ত পদে বৃত হলেন। প্রজ্ঞানন্দজি অবসরকালীন কিছু ভাতা ট্রাস্ট বোর্ডের কাছে দাবি করেন, কিন্তু তা মঞ্জুর হলো না। প্রজ্ঞানন্দ সারস্বত সংঘ ছেড়ে বেরিয়ে এলেন খোলা আকাশের নিচে। নারায়ণ দাস নন্দী ও রুক্মিণী গোস্বামীও ছিলেন তিরোধানের সময়। নিত্য চৈতন্য তিরোধানের বিস্তারিত ঘটনা জানতে পারেন তাদের কাছে। শ্রী শ্রী ঠাকুর পার্থিব দেহ ত্যাগ করেন বেলা 1:15 যদিও এটা ডাক্তারের সিদ্ধান্ত, কিন্তু 8 ঘন্টা পর রাত্রি 9টা নাগাদ শ্রী শ্রী ঠাকুরের কপালে নাকে বিন্দু বিন্দু ঘাম দেখা যায়। সব জোগাড় করতে রাত্রি হয়ে যায়। সব সাজিয়ে ধ্যান আসনে উপবিষ্ট অবস্থায় লরিতে করে সারা কলকাতা শহর পরিক্রমা করে ঠাকুরকে হালি শহরে আনা হয়। নারায়ণ দাস নন্দী ও সুধীর রঞ্জন রায় ট্যাক্সিতে চেপে কীর্তন দল নিয়ে শোকযাত্রা পরিচালনা করেন। রুক্মিণীদা বিশেষ করে লক্ষ্য করেছেন, পরের দিন মহাসমাধি দেবার আগে বেলা 2টো নাগাদ কপালে 3-4টা রক্তের চাপ। ডাক্তারের মতে দেহত্যাগ হলেও 24 ঘন্টা পরেও কি ঠাকুর দেহে ছিলেন? নারায়ণদারও একই বিস্ময়। সাধারণ মৃতদেহে কিছুক্ষণের মধ্যেই শরীরের প্রতি অংশ শক্ত হয়ে ওঠে, কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় 22 ঘন্টা পরেও ঠাকুরের দেহের কোনো অংশে কাঠিন্য দেখা যায়নি। নারায়ণদার অভিমত, শ্রী শ্রী ঠাকুরের মহান জীবাত্মা তখনও ব্রহ্মরন্ধ্রেই ছিলেন। ডাক্তারদেরও বিস্ময় কম ছিল না। ডাক্তার বিধানচন্দ্র রায় এসে ঠাকুরের রক্ত পরীক্ষা করে তার বিশুদ্ধতা দেখে অবাক। ডাক্তার অমল রায় এসে বলেন, এ রোগীর 6 মাসের মধ্যে কিছু হতে পারে না। ছোকরা ডাক্তার যোগেশ মুখার্জিকে ঠাকুর স্নেহ করেন। তার সঙ্গে ঠাকুরের অনেক কথাই হয়, কিন্তু সাধারণ রোগীর সঙ্গে ঠাকুরকে এক করেন না। তিরোধানের আগের দিন অর্থাৎ 12ই অগ্রহায়ণ বিকেলের দিকে শ্রী শ্রী ঠাকুর নারায়ণদাকে সাবধান করে দিয়েছিলেন, আমার যদি দেহ ত্যাগ ঘটে তোমরা দেখবে কেহ যেন আমার দেহের উপর চোখের জল না ফেলে, তাহলে কিন্তু সব গোলমাল হয়ে যাবে। কিন্তু কার্যত কি তা পালন হয়েছে? অবসর সময়ে নিত্য চৈতন্য ব্রহ্মচারীর মনে এসব ঘটনা পীড়া দেয়। প্রজ্ঞানন্দজি মঠ আশ্রম ছেড়ে চলে যাওয়ায় বেশি ব্যথা পেয়েছেন ব্রহ্মচারী। তার সঙ্গে ঘনিষ্ঠতা হয় জোরপাকড়ি আশ্রমেই। আশ্রম গঠন কার্যে তার চিন্তাধারা, তার পরিশ্রম না থাকলে এই তপবন সদৃশ আশ্রম রূপায়িত করতে পারত না। শ্রী শ্রী ঠাকুর অন্তেবাসী দিগের মধ্যে স্বামী নির্বাণানন্দর পরে প্রজ্ঞানন্দকেই বেশি স্নেহ করতেন এবং তার উপর আশ্রম মঠের দায়িত্ব ছেড়ে দিয়ে অবসর নিয়েছিলেন। সেই প্রজ্ঞানন্দ স্বামীর কথাই এখন বলি। পূর্বাশ্রমের নাম ছিল শ্রী অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায়। পিতা মহেশ শিরোমণি ও মাতা খান্তমণি দেবী। তারকেশ্বরের কাছে গোপীনাথপুর গ্রামে জন্ম। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা, 1294 সনের 25শে বৈশাখ। কলেজে পড়বার সময় 1312 সনে অনুশীলন সমিতিতে যোগ দেন। এই সময় শ্রী শ্রী ঠাকুরকে কলকাতায় হ্যারিসন রোডের কটন প্রেসে যোগীগুরু ছাপানোর জন্য বারবার যাতায়াত করতে হতো। তিনি কখনো ধীর গতিতে চলতে পারতেন না। অশ্বিনী কুমার প্রায়ই এই তেজোদ্দীপ্ত উজ্জ্বল গৌরকান্তি দ্রুত গতিশীল সাধু ঠাকুর নিগমানন্দকে কলকাতায় দেখেছেন, কিন্তু তার মন তখন দেশপ্রেমের উন্মাদনায় মগ্ন। কোনো চমকপ্রদ সাধুর দিকে নজর গেলেও মন যায় নাই। অশ্বিনী কুমার স্বদেশী আন্দোলনে জড়িয়ে পড়ায় তার মাতুল
কলেজের পড়া বন্ধ করে দেন। রাজা রামচন্দ্রের এস্টেটে পুলিশ বিভাগে একটি চাকরি জুটিয়ে দেন। মাতুলের আদেশ অমান্য করলে মায়ের দুঃখ হবে, এটা জেনে অশ্বিনী কুমার 19 বছরে চাকরি শুরু করেন। টানা 14 বছর চাকরি করেন। একসময়ে খান্তমণি দেবী ছেলের বিবাহ দিয়ে সংসার গড়ে তোলেন। অশ্বিনী কুমার এক ছেলে এক মেয়ে সহ স্ত্রী ও মাতা নিয়ে আনন্দময় জীবনযাপন করছিলেন। কিন্তু বিধির বিধান ছিল অন্যরূপ। মাত্র 8 মাসের মধ্যে সবাইকে হারিয়ে সংসারের অনিত্যতা মর্মে মর্মে বুঝতে পারলেন। ঘর ছেড়ে পথে নামলেন। কহ পন্থা। সাধুদের আখড়ায় আখড়ায় গিয়ে জিজ্ঞাসা করলেন, কিম করমি কুত্র ইয়ামি। কোথাও মনের মতো উত্তর পেলেন না। অবশেষে খুঁজতে খুঁজতে পরশমণি পেয়ে গেলেন, সেই হ্যারিসন রোড, কলকাতায়। সেখানে দেখা উজ্জ্বল কান্তি গতিশীল সাধুই পরশমণি। 1327 সনের অগ্রহায়ণ মাসের রাস পূর্ণিমা। রাসেশ্বর শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের সঙ্গে দেখা হলো সাব জজ অশ্বিনী কুমার দাশগুপ্তের পুরীর ভাড়াটিয়া বাসায়। মুমুক্ষুর সব কথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তোমার সন্ন্যাসের পথই শ্রেয়। মঠে ভিন্ন অন্য কোথায় আমি সন্ন্যাস দেই না। পৌষ মাসে আমি মঠে থাকব। তখন মঠে গেলে প্রথমে সন্ন্যাসের অনুকূলে নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত করব, পরে যোগ্য বিবেচনা করলে সন্ন্যাস দেব। অশ্বিনী কুমার পথ পেলেন। সাধুর সঙ্গে কথা বলে প্রাণে অমীয় শান্তি ধারা অনুভব করলেন। প্রস্তাব মাথা পেতে নিলেন। সেই মতো কোকিলামুখ মঠে গেলেন। পরম করুণাময় ঠাকুরকে এবার মনে ধরেছে। শ্রী শ্রী ঠাকুর অশ্বিনী কুমারকে নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষা দিয়ে নামকরণ করলেন শ্রীমৎ কুমার চৈতন্য ব্রহ্মচারী। দীক্ষান্তে ভাষণে বললেন, দেখো, সন্ন্যাসলভ্য ব্রহ্মজ্ঞান লাভ হয় এক ব্রহ্মবিদ গুরু সেবা সহায়ে, নতুবা কঠোর সন্ন্যাস যোগে। আমার আশ্রমে থেকে মঠাশ্রমের কার্যে আত্মনিয়োগ করলে তোমার মঙ্গল হবে। আশ্রমে বাস সে তো সাধুর সংসার। আপন সংসার ছেড়ে আবার অন্য আর এক সংসারে আবদ্ধ। অশ্বিনী কুমার সাংসারিক কুটিল বুদ্ধিতে বিচার করলেন। সাধুর আশ্রমে থেকে কোনো অজানা মঙ্গলের আশায় নির্ভর করতে চান না। রাজি হলেন না ঠাকুরের কথায়। সন্ন্যাসীর ধর্ম পরিব্রজা বলে জানেন। শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, বেশ, তাই যাও। কবরদক শূন্য হয়ে তীর্থাদি পর্যটন করে চিত্তশুদ্ধি করোগে। আর ওইসব তীর্থস্থানে যদি তোমার মনের মতো ব্রহ্মবিদ সন্ন্যাসী সদ্গুরু পাও, ইচ্ছা করলে তার কাছ থেকে সন্ন্যাস নিতে পারো। দীক্ষার দিন 4 পরে কুমার চৈতন্য শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে তীর্থ ভ্রমণে বের হলেন। 4 দিন পরে তীর্থ পরিক্রমায় নানা সাধু সন্তের সঙ্গে দেখা হতো। সকলেরই একই ধরনের উপদেশ, তুম সদ্গুরু পায়া, উनको সেবা পূজা করো, উসি সে সব হো যায়গা। আবার নকল সাধুদের পাল্লায়ও পড়ে হয়রানিও কম হন নাই। বিপদে শ্রী মধুসূদন বিপদ তারণ শ্রী শ্রী ঠাকুরকে স্মরণ করেছেন, উদ্ধারও হয়েছেন। কুরুক্ষেত্রে এক সাধুর ছাউনিতে উঠেছেন। বিভিন্ন সম্প্রদায়ের অন্নসত্র খোলা থাকে। একদিন কোনো একটি থেকে আহার্য ভিক্ষা করে আনতে হয়। কিন্তু নিজের নিত্যকর্ম সেরে কোনো দিনই 11টার আগে আর বেরোতে পারেন না। তাই উৎকৃষ্ট আহার প্রায়ই সংগ্রহ করতে পারেন না। পূর্বাহ্নে ওইসব আহার ফুরিয়ে যেত। সঙ্গীরা এ বিষয়ে তাকে সমালোচনা করত। একদিন কুমার চেষ্টা করে কিছু আগে বের হলেন। সেদিন এক অন্নসত্রে আহার্য ভিক্ষা করার জন্য প্রবেশ করলেন। সেটা দুপুর 12টায় বন্ধ হয়ে যায়। বন্ধ করার 5 মিনিট আগে কুমার অন্নসত্রে ঢুকে যান। অন্নসত্রের দ্বাররক্ষক ব্রহ্মচারী দ্বার বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় কুমারকে হুট করে প্রবেশ করতে দেখে হৈ হৈ করে তেড়ে এলেন, বন্ধ হো গিয়া, মত আনা। কিন্তু কুমার অন্যমনস্ক থাকায় দ্বাররক্ষকের নিষেধ শুনতে পান নাই। এতে দ্বাররক্ষক সাধু অসন্তুষ্ট হয়ে কুমার চৈতন্যকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। কুমার অপমানে দুঃখে ছাউনিতে ফিরে গেলেন। খাওয়া আর হলো না। শ্রী শ্রী ঠাকুরকে মনে মনে অভিযোগ জানালেন, ঠাকুর, এক মুঠো খাবারের জন্য এত অপমান।
আজ আর ভিক্ষাতেও যাব না, খেতেও চাই না। পূর্বাশ্রমে পুলিশের চাকরি করে চিরদিন মর্যাদা পেয়ে এসেছেন, তার কাছে এই অপমান মৃত্যুবৎ। ভক্তের এই মানসিক ক্ষোভের আবেদন পুরীতে ঠাকুরের কাছে পৌঁছলো কি না তখন তার মনে সে প্রশ্ন জাগে নাই। দিনটা উপবাসেই গেল। সন্ধ্যায় ভোজনাদির পর সহযাত্রীর সাধুর জেরায় প্রকাশ হয়ে পড়ে কুমারের ভিক্ষা জোটে নাই। দৈবক্রমে সহযাত্রীটির অতিরিক্ত খাদ্য ভিক্ষা সংগ্রহ হয়। কাহারও দরকারে লাগতে পারে মনে করে তিনি সযত্নে রেখে দেন। এখন কুমারকে সেগুলো গ্রহণ করতে অনুরোধ করেন। ক্ষুধার্ত কুমার চৈতন্য শ্রী শ্রী ঠাকুরের এই কৃপা অনুভব করে তারই প্রসাদ মনে করে গ্রহণ করলেন। পরদিন ভিক্ষা সংগ্রহে আর শৈথল্য প্রকাশ করেননি। সেদিন আখড়ায় আখড়ায় ঢোল পিটিয়ে প্রচার করতে শুনলেন এক অপরাধী সাধুর বিচার হবে। সকল দিগকে অপরাহ্নে সমবেত হতে অনুরোধ করা হচ্ছে। ভুলে গেলেন গত দিনের ঘটনা। সকলের সঙ্গে কুমার চৈতন্য সে সভায় উপস্থিত হলেন। বিচার দেখে কুমার স্তম্ভিত। সভাপতি মহাপুরুষ বলছেন, সামনে দণ্ডায়মান সাধু অপর এক সাধু ভিক্ষা প্রার্থীকে অন্নসত্র হতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। তিনি নিজে সাধু হয়ে অপর সাধুর এই অপমাননা সাধু সমাজের কলঙ্ক স্বরূপ। উপস্থিত সাধুদের মধ্যে গুঞ্জন উঠল। শাস্তির নানা রকম প্রস্তাব এলো। শেষে 25 জুতা মারবার হুকুম হলো। কুমার হঠাৎ লক্ষ্য করলেন অপরাধী সাধুটি সেই অন্নসত্রের দ্বার রক্ষক যিনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। কুমার চৈতন্য আর এক নতুন বিপদের আশঙ্কায় জড়সড় হয়ে গেলেন। বিচার আসনের মহাপুরুষ মহন্ত নিশ্চয়ই সর্বজ্ঞ। তিনি যদি কুমারকে নাম ধরে ডেকে সকলের সামনে উপস্থিত হতে বলেন তবে তো ঠাকুর এর চেয়ে মৃত্যু ভালো। ওহো করুণাময় ঠাকুর, এ কি এক বিপদ হতে রক্ষা করতে অন্য বিপদে ফেলো না। অপমানের প্রতিশোধ তো তোমার শিষ্য চায় নাই। কুমার চৈতন্যের আশঙ্কা অমূলক। অপরাধী সর্বসমক্ষে শাস্তি পাওয়ার পরই সভা শেষ হলো। কুমার তীর্থ পর্যটন করতে করতে কাশী এলেন। সেখানে দেখা হলো সতীর্থ শ্রীমৎ রামানন্দ ব্রহ্মচারীর সঙ্গে। একত্রে কাশীবাস কিছুদিন হলো। কুমার জানতে পারলেন শ্রী শ্রী ঠাকুর পুরীধামে 3 নম্বর গিরিকুটিরে অবস্থান করছেন। পরিশ্রান্ত কুমার এখন শ্রীগুরুর সান্নিধ্য চান। 1328 সনে ফাল্গুন মাসে তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়ে তার সেবক হওয়ারই প্রার্থনা জানালেন। তিনি পুরীতে কিছুদিন থেকে ঠাকুরের নির্দেশে মঠে চলে গেলেন। 1334 সনের অগ্রহায়ণ মাসে শ্রী শ্রী ঠাকুর মঠে এসে কুমার চৈতন্য ও বরদা ব্রহ্মচারীকে সন্ন্যাস দেন। নাম রাখেন যথাক্রমে প্রজ্ঞানন্দ সরস্বতী ও নির্বাণানন্দ সরস্বতী। ওই বৎসর পৌষ মাসে মঠের ভক্ত সম্মেলনীতে শ্রী শ্রী ঠাকুর ট্রাস্ট সভা গঠন করেন এবং ট্রাস্টিদের সকলকে ট্রাস্ট ডিডের খসড়া পাঠ করে শোনান। তিনি সাময়িকভাবে ট্রাস্ট সভার ওপর মঠাশ্রমের সমস্ত দায়িত্ব দিয়ে অবসর নিলেন। স্বামী নির্বাণানন্দকে ট্রাস্ট সভার সভাপতি করে প্রজ্ঞানন্দকে প্রতিনিধি সভাপতি ও মন্ত্রী রূপে নির্বাচন করেন। প্রজ্ঞানন্দের সংসার আশ্রমের অভিজ্ঞতাকে শ্রী শ্রী ঠাকুর কাজে লাগাতে চাইলেন। মঠাশ্রমের ভার সন্ন্যাসী শিষ্যদের দিয়ে শ্রী শ্রী ঠাকুর পুরীতে অবসর নিলেন, কিন্তু ফল ভালো হলো না। স্বামী নির্বাণানন্দ অন্তেবাসীদের মধ্যে নানা মতবাদের ভাবনা দেখে অবাক হয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুরের উপর নির্ভর করে এভাবে মঠে পড়ে থাকলে ভগবৎ সাধনায় সিদ্ধিলাভ সুদূর পরা হতো। তিনি মঠের মাস্টার মশাই, নিজে যা বুঝলেন অন্তেবাসীদের তাই বোঝালেন। এর ফলে সকলের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি হলো। মঠের মাস্টারমশাই শ্রী শ্রী ঠাকুরকে না জানিয়ে মঠ ছেড়ে পশ্চিমে রওনা দিলেন। প্রজ্ঞানন্দ প্রমুখের মনে ভাঙন দেখা দিল। বিস্ফোরণ আরও ঘটল ময়নামতি ভক্ত সম্মেলনীতে 1337 সনে। সম্মেলনীর প্রথম দিনে আশ্রমের রিপোর্ট পেশ করা হয়। সেই সময় বগুড়া আশ্রমের রিপোর্ট পেশ করার সময় গণ্ডগোল বাধে। প্রজ্ঞানন্দজি প্রতিবাদ করেন, কিন্তু শ্রী শ্রী ঠাকুর রিপোর্টের পক্ষে মন্তব্য করায় তিনি অসন্তোষে ফেটে পড়েন। হঠাৎ ভক্ত সমক্ষে ঠাকুরের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করে বসলেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। ভক্তরা ক্ষেপে ওঠে। শ্রী শ্রী ঠাকুর প্রজ্ঞানন্দজিকে বললেন, আমার কৃপা পেতে হলে
আমার উপর নির্ভর করতে হবে। সময় হলে আমি তোমাদের পূর্ণ করে দেব। প্রজ্ঞানন্দ, তোমাদের চিত্ত চঞ্চল হয়েছে, কিছুদিন নির্জন বাস দরকার। চিত্তের পুঞ্জীভূত ক্ষোভ দূর হলে আবার এসে আশ্রমের কাজে যোগ দিও। প্রজ্ঞানন্দজি সম্বিত ফিরে এলো। এ কি বলে বসলেন ঠাকুর? এমন করুণাময় ঠাকুরকে তিনি এ কি বলে বসলেন? লুটিয়ে পড়লেন চরণ কমলে, চোখের জলে শ্রীচরণ ধৌত করে দিলেন। প্রভু ক্ষমা করো, কি বলতে কি বলে ফেলেছি। প্রভু ক্ষমা করলেন বটে, কিন্তু প্রজ্ঞানন্দজিকে নির্জন বাসে যেতে হয়। শ্রী শ্রী ঠাকুর আবার মঠাশ্রমের হাল ধরলেন। প্রজ্ঞানন্দজি আবার তীর্থ পরিক্রমায় বের হলেন। চিত্তের মলিনতা দূর করতে তীর্থে তীর্থে সাধুসঙ্গ করতে লাগলেন। নিজে সাধুর বেশ ধারণ করেছেন, তবুও সাধু হতে পারেন নাই, তাই আবার পরিক্রমায় বেরিয়েছেন। বেশভূষায় তার মতো সাধুকেই বেশি চোখে পড়েছে, আসল সাধুকে কেমন করে চিনতে পারবেন? বৃন্দাবনে বৈষ্ণব সাধুর আখড়ায় দেখা হলো এক সিদ্ধ সাধকের সঙ্গে। ভাবলেন তিনি যদি কিছু পথ নির্দেশ দিতে পারেন। সাধু মহারাজ বাইরে গিয়েছিলেন, কিছুক্ষণ পরেই আশ্রমে ফিরলেন। সৌম্যকান্তি ভাগবত চূড়ামণি নগ্ন পা দুখানি ধুলায় মণ্ডিত। প্রজ্ঞানন্দজি নিজের হাতে তার চরণ দুটি ধুয়ে আনুগত্য প্রকাশ করতে চাইলেন। সাধু মহারাজ বাধা দিয়ে আপন কক্ষে প্রবেশ করলেন। সেবককে দিয়ে বলে পাঠালেন, আপন গুরুর চরণ সেবা করতে বলো, অন্য কারোর চরণ সেবার প্রয়োজন নাই। মুহূর্তের মধ্যে এক তমসাচ্ছন্ন ভাব কেটে গেল। তরুণ সূর্যের আলো অরুণ আলোকের ঝলকানি দেখলেন প্রজ্ঞানন্দ স্বামী। আর দেরি নয়, ছুটে গেলেন পুরীতে। চোখের জলে বারবার শ্রীগুরুর চরণ ধুয়ে প্রার্থনা করতে লাগলেন, প্রভু আর আমায় চরণ ছাড়া করো না, তুমি অধম তারণ, তুমি ছাড়া এই অধমের গতি হবে কীরূপে? ক্ষমাভূপ শ্রী শ্রী ঠাকুর এবারও ক্ষমা করে শিষ্যকে বুকে টেনে নিলেন। আশ্রমের আয় নিয়ে নিত্য চৈতন্যর আজকাল চিন্তা বেড়েছে। নিজস্ব জমি থেকে উৎপন্ন ফসলে সেবকের বছরের খোরাক জোটে না। শ্রী শ্রী ঠাকুর প্রবর্তিত আশ্রমের অন্তেবাসীদের জন্য গৃহীদের কাছ থেকে মাসিক চাঁদা আদায় মোটেই হয় না। 2-1 আনা করে চাঁদাও জোটে না। তিস্তা নদীর ওপারের ভক্ত বলতে এক গুরুচরণ রায়কত, তিনি যতটা পারেন আশ্রমের জন্য ব্যয় করতে এতটুকু কুণ্ঠা বোধ করেন না। কিন্তু এক নতুন বিপদ দেখা দিয়েছে। বাকি যে কয়জন মুষ্টিমেয় শিষ্য তিস্তার এপারে আছে, তাদের মতিগতি হঠাৎ অন্য রূপ ধারণ করেছে। এর মূল কারণ যদিও এক সামাজিক গণ্ডগোল। তারা গুরুচরণ দ্বার বিপক্ষে গেছে, এমনকি তারা আশ্রমের সঙ্গেও সম্বন্ধ ছিন্ন করতে চায়। বছর 2 আগে এ বিষয়ে ঠাকুরের গোচরে আনা হয়। 1338 সনের পৌষ মাসে নিত্য চৈতন্য ব্রহ্মচারী চিঠি লিখলেন প্রজ্ঞানন্দজিকে। সব কিছু খুলে লেখেন। এখানকার কোনো লোক আশ্রমের ধার ধারে না। আশ্রমটা যে গুরুচরণ বাবুর নয়, এ কথাতেও তারা মোটেই সন্তুষ্ট নয়। আমাদের সঙ্গে বোধহয় এমন আদর্শ সম্পূর্ণ অভিনব। সেই পাড়ের ভক্তকে গুরুধামের জন্য মাসিক চাঁদা 4 আনা পয়সাও স্বীকৃত করাইতে পারে নাই। অন্যান্যরা 2-1 আনা করিয়াও এই আশ্রমে চাঁদা দিতে নারাজ। মোট কথা, এরা জীবনে আর কোনো উৎসবে বা সভা সমিতিতে যোগ দেয় নাই বা কোনো প্রকার সাহায্য করে নাই। এ বিষয়ে এরা সম্পূর্ণ অনভ্যস্ত, সর্বোপরি অশিক্ষিত। প্রজ্ঞানন্দজি মঠে ছিলেন না। চিঠিটা পড়ে ঠাকুরের হাতে। তিনি চিঠিটা পড়ে চিঠির অপর পৃষ্ঠায় মন্তব্য লিখে পাঠালেন, শ্রীমান প্রজ্ঞানন্দ, তুমি গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা করো। উপদেশ আর কি দিব, প্রাণের প্রেরণা অনুযায়ী কার্য করিও। জোরপাকড়ি আশ্রমে অনেক দিন থেকে সেবকের অভাব অনুভব করছেন ব্রহ্মচারী। আবেদনও করেছেন মঠে কয়েকবার। তাই 3 জন সেবক এলো ঠাকুরের নির্দেশ নিয়ে। দুর্জয় ব্রহ্মচারী হালিশহর আশ্রম থেকে, আর রামদাস ও নৃপেন কোচবিহার গ্রাম থেকে। এদের নিয়ে নিত্য চৈতন্য কৃষিকাজের ওপর জোর দিলেন। অবসর সময়ে ওরা মুষ্টি ভিক্ষা সংগ্রহ করে। রামদাস নৃপেনের থেকে কৃষিকাজে পটু, তাই মুষ্টি ভিক্ষা সংগ্রহের দায় নৃপেনের বেশি। সে মুষ্টির চাল বস্তা বোঝাই করে মাথায় চাপিয়ে আশ্রমে আনে, নইলে হাটে বিক্রি করে অর্থ সংগ্রহ করে। সময় পেলে নৃপেনও কৃষিকাজে সহযোগিতা করে। যেটুকু ধানি জমি আশ্রমে এসেছে, তারা
তার চাষ করে নিজেরা করার জন্য হাল গরু কিনলেন। রামদাস ও নৃপেন এ বিষয়ে খুব উৎসাহী। শাক সবজি আনাজ ফসলের জন্য নদীর ধারে বা উঁচু জমি দেখে আলু বেগুন কুমড়া লাউ পটল ঢেঁড়স সময় অনুযায়ী চাষ করা হলো। এর জন্য নিত্যচৈতন্য ভালো বীজের সংগ্রহের জন্য লিখলেন। বঙ্কিম প্রসাদ ঘোষ কোম্পানি, হাওড়া। চাষবাসে বেশি নজর দেওয়ায় ব্রহ্মচারীর পরিশ্রমও বেশি হচ্ছে বটে, কিন্তু এছাড়া আশ্রম সেবকদের দুমুঠো অন্নের স্থায়ী বন্দোবস্ত মাসিক চাঁদার উপর ভরসা রাখা যায় না। শক্তিদাও সময় দিতে পারেন না। তার বগুড়া আশ্রমের অধ্যক্ষতায় তিনি সর্বদা ব্যস্ত। তাছাড়া বগুড়া আশ্রমের পাকা নাট মন্দিরের পরিকল্পনা করেছেন, সেজন্য তার সময়েরও অভাব। জোরপাকড়ি আশ্রমের অর্থনৈতিক অবস্থা যতই শোচনীয় হোক, ভক্তদের কাছে তা প্রকাশ করতে চান না নিত্য চৈতন্য ব্রহ্মচারী। ফলে ভক্তদের আনাগোনা প্রতি মাসেই বেশ কিছু সংখ্যক থাকে। অসুবিধায় পড়লে ব্রহ্মচারী সেবক পাঠান গুরুচরণদার কাছে। একদিন মেদিনীপুরের ডাক্তার অধরচন্দ্র পাল ও যশোর জেলার কেশবলাল চক্রবর্তী এলেন। যদিও পূর্বে পরিচয় ছিল না, কিন্তু ঠাকুর প্রসঙ্গে ঘনিষ্ঠতা নিবিড় হয়ে উঠল। দুপুরের প্রসাদ পেয়ে কিছুক্ষণ বিশ্রামের পর অন্তরঙ্গ বৈঠকে বসা হলো। প্রজ্ঞানন্দজি কিন্তু শেষ। জয়গুরু জয়গুরু জয়গুরু।